দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক 2006 অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার প্রদর্শনী স্টলে প্রাথমিক শিক্ষার নানা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কাজের প্রশংসা করেন। গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাসটি উপভোগ করতে পারবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। আজকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের জেলা গাইবান্ধায় আবারও তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। আর যমুনা ও ব্রহ্মপুত্রের পানি 43 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার 102 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমার 26 সেন্টিমিটার, সেতু পয়েন্ট ধরলার পানি 79 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে পানি 3 সেন্টিমিটার, মহাদেবপুর পয়েন্টে 2 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরে ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি। নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর, আটগ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদেরকে চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল, তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন সকল মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, পানি যখন ফুল থাকে নদীতে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর, আত্রাই থানা, 3টা থানা কিন্তু প্লাবিত হয়ে যাবে। ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, বাঁশ দিয়ে বেড়া দেয়, মাঝে মাঝে ওই আবার ভেঙ্গা যায়। এই হালি চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রৌফ, দীপ্ত টিভি, নওগাঁ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে আদমজি ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের জোট আসিয়ান বৈশ্বিক অর্থনীতির প্রায় 9 ভাগ তাদের নিয়ন্ত্রণে। অথচ ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান হলেও এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেশ কম। বিশেষজ্ঞরা বলছেন, আসিয়ানের সদস্যপদ পেলে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যে সুফল পাবে ঢাকা।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 1967 সালে গঠিত হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার এই জোটের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। লক্ষ্য 70 কোটির বেশি জনসংখ্যার নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা বৃদ্ধি। 2006 সালে আসিয়ানের রিজিওনাল ফোরামে জায়গা পায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকালে আসিয়ানের সদস্য হওয়ার আগ্রহ দেখায় ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাব করে। সব দিক বিবেচনায় আসিয়ানের সদস্যপদ বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে বলে মনে করেন এই বিশ্লেষক। ওই ইকোনমিক করিডোরও কিন্তু আকর্ষণ করে তুলতে পারে, কারণ বর্তমানে চীনের সাথে আসিয়ানের কিন্তু সবচেয়ে বড় একটা বিশাল 1 ট্রিলিয়নের উপরে তাদের বাণিজ্য, সবচেয়ে বড় আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন। তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, সেখানে যত তাড়াতাড়ি আমি প্রবেশ করতে পারি বা আমার মালামাল নিয়ে যদি আমি প্রবেশ করতে পারি তাহলে আমার লাভ। আমি যদি আকর্ষণ করতে পারি ওই ইকোনমিক করিডোরের মাধ্যমে বা বায়োল্যাটারাল আমার যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আসিয়ানই তখন এক সময় বলবে তুমি আমার সদস্য হও, নাহলে একেবারে পার্টনার হও, যেটা কেন ASEAN+3 এই ধরনের কাঠামো কিন্তু আছে। তিনি বলছেন, রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমার এক্ষেত্রে বাগড়া দিতে পারে, তবে বেইজিং পুরোপুরি সহযোগিতা করলে দেশটিকে আস্থায় নেওয়া সহজ হবে। আপাতত একটা বাধা, কারণ যেহেতু মিয়ানমারের সাথে আমাদের এই জিনিসটা এখনও শুরু হয়নি, কিন্তু আমি মনে করি যেটা চীনের রাষ্ট্রদূত বলতে চেষ্টা করেছিলেন যে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানও সম্ভব। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় তখন মিয়ানমারও একটা আগ্রহ থাকবে এই সমস্যা সমাধান করার। আপাতত যতগুলো অ্যাপ্রোচ আছে এই সমস্যা সমাধানের, কোনোটাই মিয়ানমার সাংঘাতিকভাবে উৎসাহী বোধ করেন না। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সীমিত। এই জোটে অন্তর্ভুক্তি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। ওইখান থেকে অনেক বাণিজ্য পাশাপাশি বিনিয়োগটাও আসবে দেশে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আসবে, স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন এটা হবে, আর এর পাশাপাশি একটা হালালের মার্কেট এক্সপান্ড করার জন্য একটা বড় রকমের সুযোগ থাকবে। মানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র খাবারের কথা চিন্তা করছি, এখানে মেডিসিন আছে, ফ্যাশন আছে, তো এবং ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এগুলো অনেক কিছু আছে, পুরো একটা হালাল ইকোসিস্টেম। তো সেটার এক্সপানশনের গেটওয়েটা হচ্ছে আসিয়ান, এবং কিভাবে এই খুব দ্রুত যে মেম্বারশিপ পাওয়া যায়, তো সেটার জন্য আমাদের এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। তার কারণ যেহেতু সম্পর্কটা ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। 2025 সালের 26 অক্টোবর পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হয়। এই জোটে যুক্ত হতে 2024 সালের শেষ ভাগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কাছ থেকে ইতিবাচক সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানানো হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের মানুষের আরও কাছে পৌঁছাতে এবং ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে যাত্রা শুরু করেছে নারী স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড ফ্রিডম এর স্কুটি নাকি গোল্ড ক্যারাভান। জুলাই মাস জুড়ে এই ক্যারাভান দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে। এই ক্যাম্পেইনের আওতায় ফ্রিডমে নির্ধারিত প্যাক কিনে অংশ নিয়ে স্কুটি অথবা গোল্ড সহ আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। বিভিন্ন জনসমাগম স্থল, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পেইনের প্রচারণা চালানোর পাশাপাশি ভাগ্যবান স্কুটি বিজয়ীদের নিজ নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এর মাধ্যমে একদিকে যেমন বিজয়ীদের আনন্দ আরও বিশেষ হয়ে উঠবে, তেমনি দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের বার্তা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং হরমুজ প্রণালীর আশেপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এমনকি হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের কথাও জানিয়েছে দেশটি।
এদিকে ইরানের বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় মার্কিন অস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে IRGC। পাশাপাশি জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন F-18 যুদ্ধ বিমানের ওপরও হামলা করা হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধের বার্তা দেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তার হুঁশিয়ারির পরপরই প্রকাশ করা হয়েছে একটি বিতর্কিত হিট লিস্ট। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 13 জন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাফনের পর তার হত্যাকাণ্ডের প্রতিশোধের ডাক দিয়েছেন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। যারা খামেনি ও যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত তাদের ওপর কঠোর প্রতিশোধ নেওয়া হবে, এমনকি যদি তিনি নাও থাকেন শিগগিরই এ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোস্তফা খামেনির হুঁশিয়ারির পরপর তেহরানের রাষ্ট্রঘনিষ্ঠ এক গণমাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের 13 জন শীর্ষ রাজনৈতিক নেতার ছবি ও নাম সংবলিত একটি টার্গেট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রতিশোধের আহ্বান সংবলিত বার্তা তুলে ধরা হয়েছে। তেহরানের রক্ষণশীল পত্রিকা হামশাহরির অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাড সহ 13 জন বিশ্বনেতা ছবি প্রকাশ করা হয়েছে। তালিকা শুরুতেই ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি রয়েছে এবং তাদের কপালে টার্গেট চিহ্ন আঁকা। তালিকায় আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ছবিতে সবাইকে কমলা রঙের কয়েদির পোশাক দেখানো হয়েছে। এই টার্গেট তালিকাটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে, মুদ্রিত সংস্করণে এটি ছাপা হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান অভিযোগ করেছিল যে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে অনুমতি দিচ্ছে। ওই প্রেক্ষাপটে ইউরোপীয় কয়েকজন নেতার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার এই খোলাখুলি হুমকি এবং তার পরপরই এমন প্রতীকী তালিকা বা উস্কানিমূলক বার্তার ঘটনায় পশ্চিম এশিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চরম উত্তেজনা ও নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফ্রান্সের জয়রথ থামিয়ে দিল স্পেন। একই সাথে বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটল স্প্যানিশরা। প্রথম সেমিফাইনালে গত আসরের রানার্স আপদের 2-0 গোলে হারিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। ডালাসে ফাইনাল নিশ্চিতের লড়াই, মুখোমুখি দুই ইউরোপিয়ান জায়ান্ট স্পেন ও ফ্রান্স। যদিও শুরু থেকেই দাপট ছিল স্পেনের। 20 মিনিটের মাথায় ফ্রান্সের বক্সের ভিতর ইয়ামাল ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি মিকেল ওয়াইয়ারজাবাল। Just a glimpse of the World Cup final. And France now have it to do. কিছুক্ষণ পর ফ্রান্সের দুশ্চিন্তা আরো বাড়ে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি ফরাসিদের। It's happening for Spain. Look at those wild eyes. বিরতির পর বেশ কয়েকটা পরিবর্তন এনেও ভাগ্য বদলাতে পারেনি দিদিয়ের দেশম। 58 মিনিটে আরও একটি গোল হজম করে বিপদ বাড়ায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা ফ্রান্স। গোল করেন পেদ্রো পোরো। 68 মিনিটে দুর্দান্ত এক গোল করেন লামিনে ইয়ামাল। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে এই ধাক্কায় বেঁচে যায় ফ্রান্স। এরপরেও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। স্পেনের জমাট রক্ষণের দৃঢ়তায় সফল হয়নি তাদের কোনো প্রচেষ্টা। অতিরিক্ত 7 মিনিট পেয়ে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাথায় স্পেনের খেলোয়াড়রা। 2010 সালের পর আরও একটি শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছে গেল স্পেন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।